আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদ। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনাম। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ফাইল চুরির ঘটনায় 4 কর্মচারী সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটির প্রতিবেদনের পর ব্যবস্থা। দেশের শতভাগ মানুষ ভ্যাকসিন পেলে বুস্টার ডোজের কথা ভাববে সরকার, সৌদি থেকে পাওয়া 15 লাখ ডোজ হস্তান্তর। রাজধানীর বস্তিতে করোনার গণটিকা কর্মসূচিতে ব্যাপক সাড়া, প্রথম দিন করাইল বস্তিতে টিকা নিলেন 6,321 জন। খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করাতে আবারও বিএনপির দাবি, আইনে বাধা না থাকার কথা বললেও আইনমন্ত্রী নাকচ। এবং কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের প্রতি সর্বস্তরের শেষ শ্রদ্ধা, বাংলা গদ্য সাহিত্যের উজ্জ্বল নক্ষত্রের বিদায় শোক। এছাড়া সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে নবান্ন উৎসবের খবর। আনোয়ার শীট, দামে কম, টিকে অনেক বেশি। আনোয়ার শীট। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দর্শক, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেলে অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের নথি গায়েবের ঘটনায় ওই বিভাগের 4 কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে মন্ত্রণালয়। কর্তৃপক্ষ বলছে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চলবে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি কক্ষে 27 অক্টোবর 17টি গুরুত্বপূর্ণ নথি রাখা হয়। পরদিন দুপুর 12টার দিকে কাজ করতে গিয়ে একজন দেখতে পান সেই ফাইলগুলো ক্যাবিনেটে নেই। নথিগুলোর বেশিরভাগই স্বাস্থ্য শিক্ষা বিভাগের অধীনে বিভিন্ন মেডিকেল কলেজ ও বিভাগের কেনাকাটা সম্পর্কিত। এ নিয়ে 28 অক্টোবর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে গঠন করা হয় তদন্ত কমিটি। সচিবালয়ে সাংবাদিকরা স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোহাম্মদ আলী নূরের কাছে এ বিষয়ে জানতে চান। সাময়িক বরখাস্ত করা হয়েছে, এখন প্রসিডিং চলছে, এটা চলমান হবে, লাস্ট অফ অল ফাইনাল যে ডিসিশন হবে, জাজমেন্ট হবে সেই অনুযায়ী। সচিব জানান ওই ঘটনার তদন্ত চলছে, জমা দিয়েছে এবং সেই অনুযায়ী অ্যাকশন চলমান আছে। এটা ডিপার্টমেন্টাল প্রসিডিং অনুযায়ী এটা চলমান থাকবে। যাদের বরখাস্ত করা হয়েছে তারা হলেন ওই বিভাগের ক্রয় ও সংগ্রহ 2 শাখার 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর আয়েশা সিদ্দিকা ও জোসেফ সরকার, প্রশাসন 2-এর গ্রহণ ও বিতরণ ইউনিটের অফিস সহায়ক বাদল চন্দ্র গোস্বামী এবং প্রশাসন 3 শাখার অফিস সহায়ক মিন্টু মিয়া। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। দেশের শতভাগ মানুষকে করোনা ভ্যাকসিন দেওয়ার পর বুস্টার ডোজ দেওয়ার কথা ভাববে সরকার। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন এখন পর্যন্ত প্রায় 5 কোটি মানুষকে করোনা টিকা দেওয়া হয়েছে। সৌদি সরকারের দেওয়া 15 লাখ ডোজ ভ্যাকসিন হস্তান্তর অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হয়েছে। জাকি আক্তার রিপোর্ট। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি আরবের পক্ষ থেকে 15 লাখ ডোজ করোনা ভ্যাকসিন ও 10 লাখ যন্ত্রপাতি হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত। ভ্যাকসিন গ্রহণ শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনার কঠিন সময় সৌদি আরব পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। ইউএস সরকার আরো আগে 8 মিলিয়ন বোধহয় দিয়েছিলেন, এখন তারা আরো 14 মিলিয়ন দিয়েছে। তবে আমাদের আর ভ্যাকসিনের সমস্যা নাই। We have plenty of vaccine. যে আমাদের ভ্যাকসিন এখানে দিয়ে খুব ইফেক্টিভ হচ্ছে। প্রতিদিন 15 লাখ মানুষকে করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। বুস্টার ডোজের বিষয়ে সরকারের পরিকল্পনার কথাও জানান তিনি। যখন আমরা সকলকেই ভ্যাকসিন দিয়ে ফেলতে পারবো মোটামুটি একটা পর্যায়ে গেলে পরে, তখন আমাদের যে টেকনিক্যাল কমিটি আছে, ন্যাশনাল কমিটি আছে, ওনাদের রিকমেন্ডেশনে আমরা বুস্টার ডোজের কথা বাংলাদেশিদের জন্য যারা এখানে থাকেন, যারা ভালনারেবল পপুলেশন, তাদেরকে আমরা আগে দেওয়ার চেষ্টা করব। সাফল্যের সাথে করোনা মোকাবেলা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান সৌদি রাষ্ট্রদূত। Honorable Prime Minister Sheikh Hasina and the Ministry of Foreign Affairs, the Ministry of Health for their great efforts to combat this pandemic
and we see the cases and the deaths comparing to the population. It's the lowest among the countries around the world. সিনোফার্মের 2 ডোজ টিকা নেয়া সৌদি আরবগামী শ্রমিকদের কেন কোয়ারেন্টাইনে থাকতে হয় এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। বস্তিবাসীদের ব্যাপক অংশগ্রহণে রাজধানীর করাইল বস্তিতে শুরু হলো করোনার গণটিকা কর্মসূচি। প্রথম দিনে এখানে ৬,৩২১ জনকে টিকা দেওয়া হয়েছে। আগামীকাল থেকে দৈনিক ২০,০০০ ডোজ টিকা দেওয়ার পাশাপাশি সব মিলে করাইল বস্তিতে ১ লাখেরও বেশি মানুষ টিকা পাবে। লায়লা নওশিনের রিপোর্ট। রাজধানীর বস্তিবাসীর জন্য করোনা ভাইরাসের ৫ লাখ গণটিকা প্রদানের অংশ হিসেবে করাইল বস্তিতে আজ থেকে শুরু হলো এই কর্মসূচি। টিকা নিতে কেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড়। বুঝলেন, এটা নিয়ে টিকা দিয়ে বাড়াইছি। টিকার জন্য আমি ফর্ম ফিল আপ করছি, অ্যাপ্লাই করছি, আরো 3 মাস হয়ে গেছে। আমরাও তো অপেক্ষায় আছি যে আমরা টিকা নেব, কিন্তু টিকা পাই নাই। কিন্তু আজকে আমাদের এলাকায় আসছে, আমরা খুবই খুশি। আমরা এতদিন আতঙ্কে ছিলাম, এখন আমাদের ভিতরে সেই আতঙ্ক বিরাজ করছে না। বস্তির 8টি কেন্দ্রের 25টি বুথে ভ্যাকসিন দেওয়া হয়েছে। যারা ব্রেস্ট ফিডিং মাদার তাদেরকে আমরা টিকা দিচ্ছি না, এটা আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে ডিজিএল থেকে। বয়স্ক মানুষ এবং এখানে শিক্ষার একটা ওভাবে নাই, তো তাদেরকে আমাদের ওভাবে করেই বোঝাতে হচ্ছে। তবে আমরা অনেক ভালো তাদের কাছ থেকে রেসপন্স পাচ্ছি। উপযুক্ত সবাইকে টিকার আওতায় না আনা পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগামীকাল থেকে আমাদের সক্ষমতা বাড়িয়ে আমরা 20,000 টিকা প্রতিদিন দিব। কর্মজীবী যে সকল মানুষ আছেন, যারা আজকে বাইরে কাজে চলে গেছেন, যারা আজকে এখানে টিকা দেওয়ার সময় উপস্থিত নাই, তাদের জন্য আমরা শুক্রবার শনিবার টিকা দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছি। 18 বছরের উপরে যারা আছেন তাদেরকে আমরা সকলকে টিকাদানের আওতায় নিয়ে আসব। করাইল বস্তির পর পর্যায়ক্রমে রাজধানীর অন্য বস্তিগুলোতেও এই কর্মসূচি শুরু হবে। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি জানিয়েছেন, এসএসসি ও সমমানের পরীক্ষা 8 মাস দেরিতে শুরু হওয়ায় যে সময় নষ্ট হয়েছে তা আগামী বছর সমন্বয় করা হবে। চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে তিনি আরো বলেন, আগামী বছরে যে পরীক্ষাগুলো হবে তাও যথাসময় নেওয়ার সুযোগ নেই, তবে এ বছরের মতো এত দেরি হবে না। এখন যে দেরিটা হয়েছে সেটা তাদের পরবর্তী পর্যায়ে সেটাকে আমরা সমন্বয় করব, কাজে কারো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আর আগামী বছরের যে পরীক্ষাগুলো সেগুলো একেবারে যথাসময়ে নেওয়ার হয়তো সুযোগ নেই, কিন্তু এই বছরের মতো এত দেরি হবে না ইনশাআল্লাহ। একদিনের ব্যবধানে দেশে করোনা ভাইরাসের মৃত্যু, আক্রান্ত, শনাক্ত ও হার সবই কমেছে। এই সময় দেশের 32 জেলায় করোনায় কেউ আক্রান্ত হননি। ঢাকা বিভাগ বাদে দেশের বাকি 7 বিভাগেই এদিন করোনায় কেউ মারা যাননি। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্য অনুযায়ী মঙ্গলবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় করোনায় 2 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট প্রাণহানি 27,928 জন। এই সময় নতুন করে শনাক্ত হয়েছেন 213 জন। আক্রান্তের হার 1.03%। মোট শনাক্ত রোগী দাঁড়িয়েছে 15,72,948 জনে। একদিনে সুস্থ হয়েছেন 223 জন। এ নিয়ে 15,36,967 জন কোভিড থেকে সরে উঠলেন। বিএনপি মহাসচিব বলেছেন, বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ, বিদেশে গিয়ে তার উন্নত চিকিৎসা জরুরি। বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল কর্মসূচিতে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে আইনে বাধা নেই জানিয়ে জাতীয় সংসদে রুমিন ফারহানা এমপি বক্তৃতা করলেও আইনমন্ত্রী তার নাকচ করে দিয়েছেন। রাহুল রায় রিপোর্ট। 26 দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর 7 নভেম্বর বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর 6 দিন পর আবারও হাসপাতালে ভর্তি হন 77 বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী। আল্লাহ এখন অসুস্থ, একেবারে তার সুস্থতা কামনায় সারা দেশে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে বিএনপি। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির মহাসচিব সহ সিনিয়র নেতারা। ডাক্তার সাহেব ইতিমধ্যে বলেছেন, তার চিকিৎসাটা হচ্ছে অনেক ধরনের অসুখের। এই অসুখগুলো যদি সত্যিকার অর্থেই সুস্থ চিকিৎসা করতে হয়, তাহলে এই দেশে সেই ধরনের কোনো মেডিকেল সেন্টার বা হাসপাতাল নেই।
যারা মাল্টি ডিসিপ্লিনারি ডিজিজের চিকিৎসা করতে পারে। আজকে যখন অত্যন্ত অসুস্থ অবস্থায় তিনি আছেন, তো আমরা আহ্বান জানাচ্ছি সরকারের কাছে যে অবিলম্বে তাকে বাইরে চিকিৎসা করতে দেওয়ার সুযোগ দেওয়া হোক। বেগম জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে জাতীয় সংসদেও ছিল তর্ক বিতর্ক। কিন্তু সাবেক এই প্রধানমন্ত্রীর বিদেশে চিকিৎসার ব্যাপারে আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হলে আইনমন্ত্রী জানান, ফৌজদারি কার্যবিধির 401 ধারায় বেগম খালেদা জিয়ার সাজা ও দণ্ডাদেশ স্থগিত করে যে শর্তে তাকে সাময়িক মুক্তি দেওয়া হয়েছিল তা শিথিল করে এখন তাকে বিদেশে যেতে দেবার কোনো সুযোগ নাই। আইনগতভাবে এই ব্যাখ্যা সঠিক নয় বলে আমি মনে করি, কারণ ফৌজদারি কার্যবিধি 401 ধারায় সরকারকে ক্ষমতা দেওয়া হয়েছে সাজাপ্রাপ্ত ব্যক্তির বিষয়ে শর্তহীন কিংবা শর্তযুক্ত সিদ্ধান্ত নেবার। আদালত যদি বিদেশে যেতে নিষেধ করে কোনো আদেশও দেয়, তারপরেও সরকার বিদেশে যাওয়ার অনুমতি দিতে পারে। তবে পাল্টা যুক্তিতে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন সে সুযোগ নেই, দিয়েছেন আইনি ব্যাখ্যাও। আমি বলেছি যে 401 ধারায় যে দরখাস্তটা করা হয়েছিল সেই দরখাস্তটা নিষ্পত্তি হয়ে গেছে। সেই একটা দরখাস্ত যদি নিষ্পত্তি হয়ে যেয়ে থাকে 401 ধারার 1 উপধারা, 2 উপধারা, 3 উপধারা, 4 উপধারা, 5 উপধারা, 6 উপধারায় কোথাও নাই যে ওটাকে আবার টেনে এনে আবার ওটাকে আমি রিভাইভ করতে পারি। দ্যাট ইজ নট দেয়ার ইন দ্য ল। আর ওনা যদি দেখাতে পারে আমাকে যে আমি রিভিউ ওই দরখাস্তের উপরে আমি আবার করতে পারি, তাহলে আর কোনোদিন কোনো দরখাস্ত নিষ্পত্তিযোগ্য থাকবে না। আর ওই আইনের মধ্যে এটা নাই। সরকারের নির্বাহী আদেশে সাজা স্থগিত হওয়ার পর গুলশানের নিজ বাসভবনেই ছিলেন বেগম খালেদা জিয়া। এবছরের এপ্রিলে কোভিড আক্রান্ত হওয়ার পর 54 দিন হাসপাতালে ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। পরিকল্পনা অনুযায়ী আগামী বছরের ডিসেম্বরে ঢাকার মেট্রো রেল চালু হচ্ছে। সর্বোচ্চ 12টি ট্রেন নিয়ে উত্তরা আগারগাঁও রুটে যাত্রা শুরু করবে দেশের প্রথম মেট্রো রেলের অগ্রগতি দেখতে গিয়ে জাপানের রাষ্ট্রদূত জানান, এই প্রকল্প শুধু বাংলাদেশে নয় বরং জাপানেরও স্বপ্নের উদ্যোগ। মধ্য ত্রিপুরার ভিডিও চিত্রে দিয়াবাড়ির মেট্রো রেল ডিপো থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন পান্থ রহমান। একে একে দৃশ্যমান হতে শুরু করেছে বাংলাদেশের স্বপ্নগুলো। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের যাত্রাপথে যে প্রকল্পগুলো গর্বের অনুষঙ্গ হিসেবে যুক্ত হচ্ছে, মেট্রো রেল তারই একটি। জাপানের উন্নয়ন সংস্থা জাইকার তত্ত্বাবধানে হচ্ছে ঢাকার 3 রুটের মেট্রো রেল। 6টি করে বগি নিয়ে মোট 24টি ট্রেন চলবে দিয়াবাড়ি থেকে মতিঝিলের 6 নম্বর রুটে। 3 পর্বের প্রায় 1.5 বছরের পরীক্ষা নিরীক্ষার পরই মেট্রো রেল চলবে বাণিজ্যিকভাবে। Today we are getting on the rail car from the platform which was newly constructed. Step by step, steadily, this project has been making progress towards a commercial opening of the Line 6, so by the end of next year. And this is not only Bangladesh's dream, but it's a shared dream between Japan and Bangladesh. এরই মধ্যে বাংলাদেশে পৌঁছানো 7টি ট্রেনের একটির কর্মক্ষমতা দেখে আপ্লুত মেট্রো রেলের 3 শুভাকাঙ্ক্ষী ক্রিকেটার। অনেকেই ভেবেছিল এটা অসম্ভব একটা স্বপ্ন, বাট সেটা সত্যি হতে যাচ্ছে। আমাদের ঢাকার বুকে মেট্রো রেল হয়ে যাচ্ছে। এটা একটা বড় অবদান রাখবে ট্রাফিক জ্যাম কমাতে আমাদের ঢাকা শহরের। একটা সময় তো আমরা কখনো চিন্তাও করতে পারি না বাংলাদেশের মতন আমরা মেট্রো রেল পাবো এবং আমরা মেট্রো ট্রেনে চড়বো। দিনক্ষণ নিশ্চিত না হলেও মেট্রো রেলের উদ্বোধনে জাপানের প্রধানমন্ত্রী ঢাকা আসতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন রাষ্ট্রদূত। প্রতিটি প্রথমেই গুরুত্বপূর্ণ, প্রতিটি প্রথমেই কোনো না কোনোভাবে মানুষের জীবনকে প্রভাবিত করে, প্রতিটি প্রথমেই জন্ম দেয় ইতিহাসের। তেমনি বাংলাদেশের প্রথম মেট্রো রেল ঢাকাবাসীর জীবনকে ইতিবাচকভাবে প্রভাবিত করবে, সেটি নিঃসন্দেহ। আর একই সঙ্গে জন্ম দেবে ইতিহাস, যে ইতিহাস একসময় ঢাকাবাসী সহ বাংলাদেশের মানুষকে গর্বিত করবে। পান্থ রহমান, চ্যানেল আই, দিয়াবাড়ি মেট্রো স্টেশন, ঢাকা। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার জন্য প্রাথমিক শিক্ষা বোর্ড গঠনের কাজ শুরু করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এরই মধ্যে খসড়া আইন ওয়েবসাইটে দেওয়া হয়েছে। এই ঘটনায় উদ্বেগ জানিয়েছে, বিবৃতি দিয়েছে 36 জন বিশিষ্ট নাগরিক। মোসাম্ম মল্লিকের রিপোর্ট। সারা দেশে 65,000 সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রতিবছর 30 লাখের বেশি শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা সমাপনী পিইসি পরীক্ষায় অংশ নেয়।
জাতীয় শিক্ষানীতি 2010 পিইসি পরীক্ষাকে সমর্থন করে না। অভিভাবকদেরও বিশাল একটি অংশ বলছে এটি শিক্ষার্থীদের জন্য নিপীড়ন। এমন পরিস্থিতিতে আলাদা বোর্ড গঠনের প্রস্তাব দিয়েছে মন্ত্রণালয়। আপনারা জানেন হয়তো যে আমাদের ওই যে বিএনএপিতেও বোর্ড আছে, বিভিন্ন ইবতেদায়ী পরীক্ষা, আমাদের প্রাইমারি পরীক্ষাগুলো নিতে হয়। আমাদের ওই মানুষের দ্বারে দ্বারে ঘোরাচ্ছে, নিজেরাই যদি স্বাবলম্বী হওয়া যায় দোষ কি? তো এই জন্য আমরা একটা বোর্ডের চিন্তা করেছি। এটা আমরা ইয়েতেও দিছি যে জনগণের মতামত নেওয়ার জন্য আছে আপাতত। প্রাথমিক শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করতে সরকার ইতিমধ্যে প্রাথমিক শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে। আমরা সরকারের এ ধরনের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। শিক্ষামন্ত্রী বলছেন বিষয়টি তাদের জানা আছে, তবে পিইসি ও জেএসসি পরীক্ষা না নেয়ার পক্ষে মন্ত্রণালয়। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাটি নেওয়ার জন্য একটি বোর্ড করতে চাচ্ছে, যেটা আপনাদের রূপরেখার সাংগঠিত। এই বিষয়ে আপনাদের এই বিষয় নিয়ে আমরা উভয় মন্ত্রণালয় আবার কথা বলবো, তারপরে আপনাদেরকে। আর নতুন কারিকুলাম চালু হলে কি জেএসসি থাকবে না? তাহলে থাকার কথা না, কিন্তু তখন ভিন্নভাবে মূল্যায়ন হবে। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, ডক্টর কাজী খলিকুজ্জামান, অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ এবং রাশেদা কে চৌধুরী সহ 36 জন বিশিষ্ট নাগরিক বিবৃতি দিয়ে বলেছেন বোর্ড গঠনের প্রস্তাব নীতি ও অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক। তারা বলছেন এটি বাস্তবায়ন করা হলে শিক্ষার্থীদের কাঁধে বইয়ের বোঝা আরও বাড়বে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। প্রখ্যাত কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি প্রাঙ্গণে তাকে দাফন করা হয়েছে। রাজশাহী থেকে আবু সালেহ ফাত্তার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। জীবনের বৃত্ত ভেঙে মহাকালের পথে বাংলা কথা সাহিত্যের আগুন পাখি হাসান আজিজুল হক। শেষ যাত্রায় তার প্রতি বিনম্র শ্রদ্ধা সাহিত্য অনুরাগীদের। রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। বাংলা সাহিত্যে ছোট গল্পের এই রাজপুত্রের সৃষ্টিকর্মকে স্মরণ করলেন বিশিষ্টজনরা। হাসান আজিজুল হক স্যার তার লেখালেখি শুধু না, তার ব্যক্তিগত জীবনে যত কিছু কুপমণ্ডকতা, যত সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তার উচ্চারণ সবসময় সচকিত ছিল, যা আমাদেরকে আন্দোলিত করেছে এবং আমরা স্যারদেরকে অনুরোধ করেছি। হাসান আজিজুল হকের বিকল্প কিন্তু গড়ে উঠছে না। আমাদের সমাজ একটা ভিন্ন দিকে ধাবিত হচ্ছে, তাকে স্মরণ করেই আমরা সমাজকে পরিবর্তনের কথা ভাবতে পারি। বাংলাদেশে সাহিত্য জগতে, শিক্ষা জগতে, সংস্কৃতি জগতে, এমনকি আমাদের চিন্তন জগতে যে আগুন পাখির ভূমিকা পালন করেছেন, তা আমাদেরকে অনুপ্রাণিত করবে এবং তার পথে, তার নির্দেশিত পথে, তার আকাঙ্ক্ষিত পথে, মানবতার পথে আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। বেশ কিছুদিন ধরেই অসুস্থ থাকা হাসান আজিজুল হক রাতে তার রাজশাহীর বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করা হাসান আজিজুল হক দায়িত্ব পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার পদেও। জনজীবনে প্রবলভাবে প্রভাব রাখা এই গদ্যশিল্পী বাংলা একাডেমি 21 পদক ও স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। সম্মানিত হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের আনন্দ পুরস্কারেও। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই। এবারে আই স্পোর্টস। দর্শক, টি-20 বিশ্বকাপ সহ খেলাধুলার অন্যান্য আপডেট নিয়ে আজ আই স্পোর্টসে আছেন রাহুল রায়। যাচ্ছি তার কাছে। রাহুল। রিত, আপনাকে ধন্যবাদ। দর্শক সবাইকে স্বাগত আজকের আই স্পোর্টসে। আর আজকের আয়োজন শুরু করব বাংলাদেশ পাকিস্তান সিরিজ প্রসঙ্গ দিয়ে। পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের জন্য 16 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। ইনজুরির কারণে দলে নেই সাকিব আল হাসান ও তামিম ইকবাল। বিশ্রাম দেওয়া হয়েছে মুশফিকুর রহিমকে। প্রথমবারের মতো ডাক পেয়েছেন অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী। সাদি মাহমুদের রিপোর্ট। টি-20 বিশ্বকাপে ব্যর্থতার পর থেকেই টিম টাইগার্সকে নিয়ে আলোচনার সমালোচনা। আসন্ন পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের স্কোয়াডেও সেই প্রভাব পড়েছে। বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন 6 জন।
সৌম্য লিটনদের টানা ব্যর্থতায় দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান ও ইয়াসির আলী চৌধুরী রাব্বি। লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব ও পেসার শহীদুল ইসলামও ফিরেছেন 16 জনের স্কোয়াডে। দ্বিতীয় উইকেট কিপার হিসেবে জায়গা হয়েছে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন আকবর আলীর। বিশ্রাম দেওয়া হয়েছে অভিজ্ঞ মুশফিকুর রহিমকে। 2008 সালের পর প্রথমবারের মতো টি-20 স্কোয়াড থেকে বাদ পড়লেন মিস্টার ডিপেন্ডেবল। হতাশার একটা বিশ্বকাপ শেষ করেছি এবং এখন নতুন করে পথ চলা। তো 4টা টেস্ট ম্যাচ আছে, আমাদের কি প্লেয়ার ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার আমরা চাচ্ছি, কারণ তামিম ইকবালের একটা ইনজুরি হয়ে গিয়েছে একটা সিনিয়র প্লেয়ারের, তো ওখানে ডাউট আছে টেস্ট সিরিজে পাই কিনা। তো সেই হিসাবে আমরা চাচ্ছি যে আমাদের বেস্ট প্লেয়ারকে সেই সময় সেরাটা দেওয়ার জন্য আমরা এই টি-20 সিরিজ থেকে রেস্ট দিয়েছি। স্কোয়াডের সবাই এরই মধ্যে অনুশীলনও শুরু করেছে। ব্যাটিং বোলিংয়ের চেয়ে ফিল্ডিংয়েই যেন বেশি মনোযোগ। যারা স্কোয়াড থেকে বাদ পড়েছেন তাদের নিয়ে আলাদা পরিকল্পনা করছে বিসিবি। সামনে আমাদের বিপিএল আছে এবং ডোমেস্টিক ক্রিকেট আছে, সবাই পারফর্ম করবে, কেউ নজরের বাইরে যাবে। যারা আপনার বাইরে যাচ্ছে সবাইকে কিন্তু চোখের মধ্যে রাখা হবে, একটা সিস্টেমে রাখতে হবে, কারণ আমাদের এখানে আপনার জাতীয় দলের পরে এই টিমের একটা প্রোগ্রাম চলছে, তারপরে আবার আপনার এইচপি আছে, তো যেখানে যাকে দরকার পড়বে ওখানে রেখেই কিন্তু প্রস্তুত করা হবে। ইনজুরিতে টি-20 সিরিজে নেই। টেস্ট সিরিজে সাকিব আল হাসানকে পাওয়া যাবে কিনা সেটি জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন। সফরকারী পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজের প্রথমটি মাঠে গড়াবে 19 নভেম্বর। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। বিশ্বকাপে চরম ব্যর্থতার ক্ষত দলের সাথে সাবেক ক্রিকেটার এবং সমর্থকরা এখনও কাটিয়ে উঠতে পারেননি। ভালো প্রস্তুতি নিয়েও কেন এতটা ধস নেমেছিল সেটি নিয়েও দ্বিধা বিশেষজ্ঞদের মধ্যে। তারা বলছেন বাংলাদেশকে প্রত্যেক ফরম্যাটের জন্য আলাদাভাবে তৈরি হতে হবে এবং সেই সাথে হার্ড হিটার তৈরি করতে হবে বিসিবিকে। রিপোর্ট করছেন তামান্না তানজিনা। হোম গ্রাউন্ডে কঠিন প্রতিপক্ষ, কিন্তু বিদেশের মাটিতে নির্লিপ্ত। এত বছরেও এই পরিবর্তনটা আনতে পারেনি বাংলাদেশ দল। টি-20 বিশ্বকাপে ভরাডুবি। আসলে বাংলাদেশ দলের পারফরমেন্স এতটাই অপরিপক্ক ছিল যে সেটা বর্ণনা করার শব্দ খুঁজে পাওয়াও দায়। কেউ বলছেন বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে সময় মতো সঠিক সিদ্ধান্ত নিতে না পারা বাংলাদেশকে ব্যাকফুটে ফেলেছিল। আমাদের অ্যাটিটিউড ওয়াজ নট আপ টু স্ট্যান্ডার্ড। যে বাংলাদেশ, আপনি যেটা বলেন, টাইগার্সরা যেভাবে মাঠে নামে, যেভাবে আক্রমণ করার চেষ্টা করে, যে ওই কিলিং ইনস্ট্যান্টটা আমাদের মধ্যে একদমই ছিল না। ক্যাপ্টেন ডিসিশন নেয়, হি ইজ দ্য বেস্ট জাজ। তখন রিয়াদ হয়তো মনে করেছে একটা অস্পিনারকে দিলে হয়তো ভালো হবে, বাট দ্য ডিসিশন ব্যাকফায়ার। আমরা যখন ফিল্ডিংয়ে আসলাম, বোলিংয়ে আসলাম, আমরা ধরে রাখতে পারলাম না। সো আমার মনে হয় যে আমাদের খেলার মধ্যে আমরা যেদিন বোলিং ভালো করেছি সেদিন ব্যাটিং ভালো করিনি, বোলিং ভালো করিনি, মানে কম্বাইন একসাথে কাজ ছিল না। ভুল কি টিম সিলেকশনে ছিল? হতে পারে, কিন্তু সবকিছুর মোট কথা হচ্ছে টি-20 ফরম্যাটে যা প্রয়োজন তার যথেষ্ট অভাব টিম বাংলাদেশে। টিম সিলেকশনও ভুল ছিল কিছু কিছু ক্ষেত্রে, আর কিছু মাঠের ডিসিশনও ভুল হয়েছে আমার মনে হয়। উই নেভার ট্রাইড যে আমরা জিতার জন্য, আপনি জিতবেন না, আমি জানি যে 124 করে আপনি ইংল্যান্ড টিমকে হারাতে পারবেন না, বাট ইউ স্টিল ক্যান ট্রাই। এটা করে দেখেন, আমরা কিন্তু দায়িত্ব নিয়ে ব্যাটিং করিনি। তারপরে যদি ওই ম্যাচটা আমরা কোনোরকম কষ্ট করে 130 রান করতে পারতাম, তাও লাভ হতো না, কিন্তু আমাদের একটা সীমার কম ছিল। এবং আমার মনে হয় যে টি-20 ফরম্যাটে আমাদের ফিটনেসের প্লেয়ারের বেশি দরকার, একটু স্ট্রেংথ আছে যেরকম, এবং তারা যাতে ফ্রি খেলে, আমরা হারিয়ে সমস্যা নেই, বাট আমাদের খেলার অ্যাপ্রোচ যাতে টি-20 মতন থাকে। মানসিক ধকল কাটিয়ে উঠতে না উঠতেই আরেকটি সিরিজ। বলা যায় গত বছরে হোম গ্রাউন্ডে এবং কাম ব্যাক করতে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজটি। তাদের সাধনা যাতে ব্যাঘাত না ঘটে, তারা চিন্তা যাতে ব্যাঘাত না ঘটে, টি-20 আমাদের এগ্রেসিভ ক্রিকেটটা খেলতেই হবে, কারণ এখানে ড্রয়ের কোনো সিস্টেম নেই। প্লেয়ারদের সাথে কাউন্সিলিংও করেন মনোবিজ্ঞানীরা, বাট এটা রেগুলার থাকে না। তো রেগুলার থাকলে অবশ্যই ভালো হবে। সিনিয়রদের বেশিরভাগই নেই পাকিস্তানের বিপক্ষে। এবার নতুন কজন নির্ভরযোগ্য প্লেয়ার বের করে আনতে পারে বিসিবি, সেটাও দেখার বিষয়। এই ব্যাচ থেকে কিছু ভালো প্লেয়ার আসবে। তামান্না তানজিনা, চ্যানেল আই, ঢাকা। 2031 সালে ভারতের সাথে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। 2024 থেকে 2031 সাল পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের জন্য 14টি দেশ নির্ধারণ করেছে আইসিসি। 2024 সালে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ যৌথভাবে টি-20 বিশ্বকাপ আয়োজন করবে। 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব পড়েছে পাকিস্তানের ওপর। 26-এ ভারত ও শ্রীলঙ্কা, 28-এ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এবং 2030 সালে টি-20 বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে গ্রেট ব্রিটেনের 3 দেশ, ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। 2027 সালে ওয়ানডে বিশ্বকাপের আয়োজক আফ্রিকার 3 দেশ, সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।
এছাড়া 2029 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে ভারত। টি-20 বিশ্বকাপের আসর ভেঙে যাওয়ার পর অংশগ্রহণকারী দলগুলো অন্যান্য সিরিজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। শুক্রবার পাকিস্তানের সাথে টি-20 সিরিজ শুরু করেছে বাংলাদেশ। বুধবার শুরু ভারত নিউজিল্যান্ড 3 ম্যাচের টি-20 সিরিজ। টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ব্যস্ত হয়ে পড়ছে ইংল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচের অ্যাশেজ হোম সিরিজ নিয়ে। দুবাই থেকে মঙ্গলবার সকালে ব্রিসবেনে ফিরেছে অস্ট্রেলিয়া দল। অজিদের সামনে নতুন চ্যালেঞ্জ, ইংল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচের টেস্ট সিরিজ ব্রিসবেনে শুরু হচ্ছে 8ই ডিসেম্বর। অজিদের সঙ্গে একই সময়ে ব্রিসবেনে পা রেখেছে ইংল্যান্ড দল। 2011 পর অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ সিরিজ জিততে না পারা ইংল্যান্ড দলের সঙ্গে যোগ দিয়েছেন অলরাউন্ডার বেন স্টোকস। প্রথম টেস্ট শুরুর আগে 3 লায়ন্স ব্রিসবেনে 3টি প্রস্তুতি ম্যাচ খেলবে। দর্শক, এই ছিল আজকের রাইস স্পোর্টসে। আপনাদের ফিরিয়ে নিচ্ছি রিদিতার কাছে। রাহুল, ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু জন্মশতবর্ষ উদযাপনের বছরে বাংলাদেশে পাকিস্তানের চাঁদ তারকা মার্কা পতাকা নিয়ে অনুশীলন করা মানা যায় না বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান। চট্টগ্রাম বাতিঘরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। মন্ত্রী বলেছেন, সারা বিশ্বের ক্রিকেট দল বাংলাদেশে আসবে এবং খেলবে, এটাই স্বাভাবিক, কিন্তু এমন একটি বিশেষ বছরে তাদের পতাকাকে আমরা মানতে পারি না। যখন আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, স্বাধীনতার 50 বছর আমরা পূরণ করতে যাচ্ছি, উৎসব হিসেবে পালন করতে যাচ্ছি, এমন সময়ে প্র্যাকটিসের সময় পাকিস্তান ক্রিকেট টিম তাদের জাতীয় পতাকা চাঁদ তারা, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা আমি কোনোভাবেই সমর্থন করি না। আমি মনে করি তাদেরকে পত্র পাঠো, তাদের পতাকা সহ তাদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া উচিত। অশোক লেল্যান্ড রিফাত অটোস বিরতি দিচ্ছে। বিরতি পর অন্যান্য সংবাদের সাথে আরো জানিয়ে ফিরব। তাইওয়ান নিয়ে বাইডেনকে সতর্ক করলেন শি জিনপিং। করোনা মহামারী ও জলবায়ু ইস্যুতে যুক্তরাষ্ট্র চীন একসাথে কাজ করার ঘোষণা। পেয়েছিস? ম্যাম কি জিজ্ঞেস করবো? কি জিজ্ঞেস করবে? আপনার উজ্জ্বলতার ক্রিম। ক্রিম না, আমার উজ্জ্বলতার রহস্য নতুন লাক্স জেসমিন আর ভিটামিন ই সহ। আহমেদ পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেনের 1 বছর পূর্তি অনুষ্ঠানে বলেন, নারীর জন্য নিরাপদ সাইবার স্পেস নির্মাণের কাজ চলবে। অনুষ্ঠানে সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান, ঢাকার পুলিশ কমিশনার শফিকুল ইসলাম ও অ্যান্টি টেরোরিজম ইউনিট প্রধান অ্যাডিশনাল আইজি কামরুল ইসলাম ছিলেন। আমাদের দেশে রাষ্ট্রের বিরুদ্ধে, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের বিরুদ্ধে সাইবার ওয়ার্ল্ডে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রপাগান্ডা, মিথ্যা গুজব, এগুলো ছড়ানো হচ্ছে। আমরা কি রাষ্ট্র মাঝে মাঝে ভিকটিম, সমাজ ব্যবস্থা ভিকটিম, ব্যক্তিও ভিকটিম। সাইবার বুলিং, সাইবার সন্ত্রাসের ক্ষেত্রে নারীরাও একটা বড় অংশ একটা ভিকটিম। জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্বসেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। পদ্মা নদীর তলদেশ দিয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে ফরিদপুরে দুর্গম চরাঞ্চলে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছেন জেলার পল্লী বিদ্যুৎ সমিতি। এতে আলোকিত হচ্ছে 10টি ইউনিয়নের 88টি গ্রাম। দীর্ঘদিনের প্রত্যাশার বিদ্যুৎ পেয়ে আনন্দিত চরাঞ্চলের মানুষ। ফরিদপুর থেকে সাদাত হোসেন তিতুর পাঠানো তথ্য ভিডিওচিত্রে সালিয়া মোড়ের রিপোর্ট। ফরিদপুর সদর, সদরপুর ও চরভদ্রাসন পদ্মা নদীর দুর্গম চরাঞ্চলের 10,000 পরিবারের মাঝে বিদ্যুৎ পৌঁছে দিতে কাজ চলছে। মোট 10টি ইউনিয়নের 88টি গ্রামকে আলোকিত করতে বিদ্যুৎ লাইন নির্মাণের কাজ করছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি। 4টি সাবমেরিন ক্যাবেলের মাধ্যমে 2টি উপকেন্দ্র সহ প্রায় 65 কোটি টাকা ব্যয় 437 কিলোমিটার বিদ্যুৎ লাইনের কাজ শেষ হয়েছে। বিদ্যুৎ সুবিধা ফরিদপুরের সামগ্রিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলছে। বাচ্চাদের লেখাপড়া করাতে পারবো, সবসময় বাড়তে থাকবো, তারপরে ফ্যান চলবো, আবার গরু বাছুর দাবানের সুবিধা আছে, মোটর বসাই দিলাম। এখন আমাকে ভালো হয়েছে, টিভি চালাইতে পারবো,
ফিরে জানতে পারবো। আগে লেখাপড়া করার সমস্যা ছিল, অন্ধকারে দেখা যায় শুরু বিদ্যুতের আলোর থেকে। এখন কালীন আসা আলো ভালো হয়েছে, লেখাপড়াও ভালো হইতেছে। ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, পোলট্রি, হ্যাচারি, মৎস্য খামার, এগুলো তৈরি এখানে সেখানে চালু হতে যাচ্ছে। মানুষের সার্বিকভাবে জীবনযাত্রার একটা পরিবর্তন ইতিমধ্যে লক্ষ্য করা গেছে। চরের জমির দাম বৃদ্ধি পেয়ে গেছে। শহরের এলাকা থেকে, ঘিঞ্জি এলাকা থেকে মানুষ চরের দিকে আবার ধাবিত হচ্ছে। জেলা প্রশাসক বলছে বিদ্যুতের কারণে চরের মানুষের জীবনযাত্রার উন্নয়ন হবে। সাবমেরিন কেবলের মাধ্যমে অফগ্রিড বিদ্যুৎ সুবিধা পেতে যাচ্ছে। এই বিদ্যুৎ আয়নের মাধ্যমে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এই চরাঞ্চলে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে। চরের মানুষেরা বলছেন বিদ্যুৎ সুবিধা দেওয়ার এ উদ্যোগ তাদের কাছে স্বপ্নের মতো। সাদিয়া ওমর, চ্যানেল আই। নিটল টাটা, আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে সতর্ক করে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, তাইওয়ানের স্বাধীনতাকে যুক্তরাষ্ট্রের সমর্থন দেওয়া হবে, আগুন নিয়ে খেলায় সামিল। জবাবে বাইডেন জানিয়েছেন, তাইওয়ানের যে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে অবস্থান নেবে যুক্তরাষ্ট্র। দুই নেতার বহুল প্রত্যাশিত ভার্চুয়াল বৈঠকে উঠে এসেছে বাণিজ্য যুদ্ধ সহ নানান ইস্যু। নাফিস ইফতেখার রিপোর্ট। ক্ষমতা গ্রহণের পর চীনের সাথে বেশ কয়েকবার যোগাযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবারের ভার্চুয়াল বৈঠকের শুরুতেই চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে পুরনো বন্ধু বলে সম্বোধন করেন মার্কিন প্রেসিডেন্ট। যৌথভাবে বৈশ্বিক সমস্যা মোকাবেলায় অঙ্গীকার করেন মার্কিন ও চীনা প্রেসিডেন্ট। আলোচনার এক পর্যায়ে তাইওয়ান নিয়ে বেইজিং ওয়াশিংটন টানাপোড়েন ইস্যু উঠলে পাল্টে যায় বৈঠকের রূপ। চীনা প্রেসিডেন্ট সতর্ক করেন, তাইওয়ান যদি বেইজিংকে টপকে স্বাধীনতা অর্জনের চেষ্টা চালায় তবে তা প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের আরও উন্নতি চাই, কিন্তু আমরা পরস্পরের জাতীয় ইস্যুতে নাক গলাতে চাই না। আমাদের উচিত বৈশ্বিক ইস্যুগুলোর সমাধানে যৌথভাবে কাজ করা। মার্কিন প্রেসিডেন্ট আহ্বান জানিয়েছেন, দুদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে তীব্র প্রতিদ্বন্দ্বিতা থাকলেও তা যেন কখনো উন্নয়নের পথে বাধা হয়ে না দাঁড়ায়। তবে এক চীন নীতি থেকে কোনোভাবেই সরে আসবে না ওয়াশিংটন, জানিয়ে দেন বাইডেন। চীন ও যুক্তরাষ্ট্রের নেতা হিসেবে আমাদের দায়িত্ব দুদেশের প্রতিযোগিতাকে সংঘাতে রূপ নিতে না দেওয়া। আমাদের দরকার আলোচনায় বাস্তব চিন্তাধারাকে আরও প্রাধান্য দেওয়া, বিশেষত জলবায়ুর মতো ইস্যুতে। দুদেশের সম্পর্ককে ইতিবাচক দিকে ধাবিত করতে যোগাযোগ আরও বাড়ানোরও তাগিদ দিয়েছেন দুই নেতাই। তিক্ত স্বাদ নিয়ে ভার্চুয়াল বৈঠক শেষ হলেও একে দুদেশের কূটনীতিতে কিছুটা উষ্ণ পদক্ষেপ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। নাফিস ইফতেখার, চ্যানেল আই। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে নবান্ন উৎসব হয়েছে। আয়োজকরা বলেন, নতুন প্রজন্মে বাঙালি সংস্কৃতি ছড়িয়ে দিতে আয়োজন। সুলতানা হিমুর রিপোর্ট। সুন্দরের সঙ্গে দেখা হবে অপরাহ্নে, এই তো চারিদিক ভরে গেছে নবান্নে। শরৎ ঋতুর বাংলাদেশে হেমন্ত বয়ে নিয়ে আসে নবান্নের বার্তা। গ্রাম বাংলার আঙিনা ভরে ওঠে নতুন ফসলে, নতুন ধানে, পিঠাপুলির আয়োজনে। নবান্নের এই আনন্দকে ছড়িয়ে দিতে রাজধানীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হলো নবান্ন উৎসব। আমাদের দেশের বাড়িতে আমরা এগুলোকে উদযাপন করেছি। আমাদের যারা নতুন প্রজন্ম তাদের জন্য এই আয়োজনটা খুবই আনন্দদায়ক। শরতের উদযাপন করেছি, এখন নবান্নের উদযাপন করছি, খুব ভালো লাগছে। নতুন প্রজন্মের কাছে বাঙালি উৎসবকে পরিচয় করিয়ে দিতেই এই উদ্যোগ বলে জানান আয়োজকরা। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আমরা উৎসবে অংশগ্রহণ করি। সাংস্কৃতিক কর্মকাণ্ডকে ছড়িয়ে দিয়ে এই উগ্রবাদকে রুখতে হবে, জঙ্গিবাদকে রুখতে হবে, বিচ্ছিন্নতাবাদীদেরকে রুখতে হবে। প্রকৃতি বান্ধব, সংস্কৃতি বান্ধব একটি গোষ্ঠী করতে চাই, তাহলে এই ধরনের উৎসব আমরা বারবার আমাদের করতে হবে। 23তম এই আয়োজনে করোনা মহামারীতে প্রাণ হারানো সংস্কৃতি জনদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবারে অর্থনৈতিক সংবাদ। খুলনার শিববাড়িতে এক্সিম ব্যাংকের 136তম শাখা উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ডক্টর মোহাম্মদ হায়দার আলী মিয়া। উপস্থিত ছিলেন ব্যাংকের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক লাল মোহাম্মদ, সরকারি ব্রজলাল বিএল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক শরীফ আতিকুজ্জামান, গাজী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার গাজী মিজানুর রহমান এবং এক্সিম ব্যাংকের কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ও মার্কেটিং ডিভিশনের প্রধান সঞ্জীব চ্যাটার্জি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইন্টি ক্যাফে গ্লোবাল সিল্ক সিটি সংবাদ। রাজশাহীতে রেল দিবস পালন করা হয়েছে। এ নিয়ে রাজশাহী রেল স্টেশনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পশ্চিমাঞ্চল রেলের অতিরিক্ত মহাব্যবস্থাপক অজয় কুমার পোদ্দার। প্রধান অতিথি ছিলেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ, রেলওয়ে শ্রমিক লীগের সদর ও ওপেন লাইন শাখা নেতারা সে সময় ছিলেন। এর আগে রাজশাহী রেল ভবন থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বর্তমানে বাংলাদেশ রেলওয়েতে 48টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। এবারে পোবালী ব্যাংক কৃষি সংবাদ। দিনাজপুরে বাড়ছে কেঁচো সারের উৎপাদন। এতে রাসায়নিক সারের ব্যবহারের প্রবণতা যেমন কমছে, তেমনি কমেছে ফসলের উৎপাদন খরচ। দিনাজপুর থেকে শালম শাহী রিপোর্ট। জমিতে রাসায়নিক সারের ব্যবহার কমাতে পরিবেশ বান্ধব কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট উৎপাদন করছেন এ অঞ্চলের কৃষক। কেঁচো সার বিক্রি করি 10 টাকা কেজি, কৃষক আসে নিয়ে যায় এখান থেকে। এখানে প্রায় কেজি 100 কেজির মতন, মানে এক সপ্তাহে পর তৈরি হয় আর কি। ভার্মি কম্পোস্ট দিয়ে এই সবজিগুলো লাগাইছি। এর আগে রাসায়নিক সার দিয়ে তৈরি করেছিলাম। যে শাকসবজি ভার্মি কম্পোস্টের কারণে আজকে দেখতেছি খুব ভালো। কয়েকদিন যাবত খাচ্ছি আমরা এই যে লাল শাক। এশিনা ফটিনা জাতের লাল কেঁচোর মাধ্যমে গরু মহিষের গোবর, সবজির উচ্ছিষ্ট, খড়, আবর্জনা, কচুরিপানা এমনকি কলা গাছ থেকেও ভার্মি কম্পোস্ট বা জৈব সার তৈরি হচ্ছে। আমরা কৃষকদেরকে দিয়ে ভার্মি কম্পোস্ট, ট্রাইকো কম্পোস্ট উৎপাদন করে এটা যেমন মাটির উর্বরতা বৃদ্ধি করে সেই উর্বর মাটিতে আমরা সবজি উৎপাদন করেছি। সেই সাথে আমাদের বালাই দমনের জন্য, ক্ষতিকারক কীট, পোকা এবং ক্ষতিকারক রোগ দমনের জন্য আমরা বায়োপেস্টিসাইড সহ আমাদের প্রাকৃতিক যে পদ্ধতিগুলো আছে, আমাদের যে যান্ত্রিক পদ্ধতিগুলো আছে, সেই পদ্ধতিগুলো ব্যবহার করে আমরা স্বাস্থ্যসম্মত যে সবজি উৎপাদন আমরা এটা শুরু করেছি। আকার ভেদে একটি হাউস থেকে প্রায় 4 মণ ভার্মি কম্পোস্ট উৎপাদন হচ্ছে। দিনাজপুরে ভার্মি কম্পোস্ট এই জৈব সারের চাহিদা বাড়ছে। এই ভার্মি কম্পোস্ট জৈব সার জমিতে ব্যবহার করে একদিকে যেমন সার ও কীটনাশক অপচয় রোধের মাধ্যমে কৃষক আর্থিকভাবে লাভবান হচ্ছে, তেমনি বাড়ছে ফসল উৎপাদন। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। ঢাকার সাভার এবং ধামরাইয়ে এখনো রয়েছে পালদের ঐতিহ্যবাহী মৃৎশিল্প। নির্মাণ খরচ বেড়ে যাওয়ায় মাটির তৈরি পণ্যের দামও বাড়ায়, বাজারে হারাচ্ছে এই শিল্প। শ্রমিক আহমেদের রিপোর্ট। সেই কিশোরী বয়সে পালবাড়ির বউ হয়ে এসেছিলেন বেলমতি। সে সময় এই বাড়ির দাপুটে ব্যবসা ছিল। শৈশবেই তিনি সব ধরনের মাটির তৈজসপত্র তৈরি করা শিখেছেন। 5 দশকের গল্পে গল্পে থেমে নেই তার হাতের কাজ। এই ছোটকালে থানে আস্তে আস্তে মা বাবাই শিখাইছে। মেলা বছর ধরে 50 এবার কি বাড়ি আসলে কাগজে ভরা এখানে পড়ছে, ভালোই চলছে। হাড়ি, কলস, পাতিল, খোরা এইসব চলছে। এখন তো সেগুলো নেই, এখন তো খালি পদে চলে। শুরুতে অ্যালুমিনিয়াম, পরে প্লাস্টিকের কাছে হেরে যাওয়া এক শিল্পের নাম মৃৎশিল্প। শত প্রতিকূলতায়ও পৈতৃক ব্যবসা টিকিয়ে রেখেছেন অনেকে। ঢাকার সাভার এবং ধামরাইয়ে এখনো কয়েকটি গ্রামে রয়েছে পালদের ঐতিহ্যবাহী মৃৎশিল্প। খালি দইয়ের পাতিল, ওই কিছু কিছু টপ ভাবি চলে। মাটির দাম বাড়তি, খড়ির দাম বাড়তি, কামলার রোজ বাড়তি। কোনো বছর লাভ হয় আর হয়তো কোনো বছর টাকা ঋণ হইতে হয়। আমও পর্যন্ত
মাটি কাজ আছে আমার ঘরে ছেলে পেলে এই কাজ করে চলা পারবো না। এখন আমরা আগে শিখছি যার জন্য আমার করে খাওয়ার লাগে। সরকার তো আমাদের এদিকে মানে কোনো নজর যেমন দেয়নি, আমাদের এটা পণ্যটা কিভাবে তারা মানে বাইরে সেল করে। দেশের বাইরে বাজারজাত করা সম্ভব, আমরা না দিলে কি হবে? আমাদের থেকে অনেক যারা আরো বিজনেস করে তারা অবশ্যই দেশের বাইরে এগুলো পাঠায়। নির্মাণ খরচ বেড়ে যাওয়ায় মাটির তৈরি পণ্যের দামও বেড়েছে, ফলে বাজার হারাচ্ছে এই শিল্প। মৃৎশিল্পের মতোই প্লাস্টিকের কাছে হেরেছে বাঙালির রুচিবোধ। মাটির মানুষের মাটির প্রতি ভালোবাসা যত গভীর হবে, ততই মৃৎশিল্পের নিভু নিভু করতে থাকা আলো জ্বলে উঠবে। সাভারের শিমুলিয়া থেকে সৌবিক আহমেদ, চ্যানেল আই। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। কক্সবাজারে দিনব্যাপী ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সম্মেলন হয়েছে। প্রধান অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মঞ্জুরে মাওলা। উপস্থিত ছিলেন সাবেক সচিব মোহাম্মদ কুদ্দুস খান। দিনব্যাপী অনুষ্ঠান শেষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আবারও অশোক লেল্যান্ড ইফাদত বিরতি। ফিরে এসে যা দেখবেন। নোয়াখালীতে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে না 1,500 পরীক্ষার্থী। করোনা স্কুল বন্ধ থাকার সময় ঝরে পড়েছে অনেকে। আজকের ইন্টারভিউতে নতুন ফ্যাক্টরি ম্যানেজার পেয়ে গেলে ভালো। পাবে। তুমি এখানে? ইন্টারভিউ শুরু করা যাক। হোম মিনিস্ট্রি চালাই তো ফ্যাক্টরি কেন না? বাহ, ম্যানেজার ম্যাডাম, নতুন ঋণ। আমার উজ্জ্বলতা আমার পরিচয়। বাবা স্ট্যাচু আগে লাইফ বয়, তারপর আদর। দেখো, এখানে ভাইরাস থাকতে পারে যা যেতে পারে আমার কাছ থেকে তোমার কাছে, তারপর অসুখ। লাইফ বয় সাবানের 100% প্রমাণিত ফর্মুলা লড়াই করে বিপজ্জনক ভাইরাসের বিরুদ্ধে। তোমার ট্যালেন্ট নিয়ে এখনই অংশ নাও টফি স্টার সার্চে। সাথে আছে মোট কোটি টাকার পুরস্কার। টফি ডাউনলোড করো, ট্যালেন্ট দেখাও, হয়ে যাও স্টার। রাকিব, গোসল গরম পানি দিয়ে নয় তো। ব্যাস মামা, গোসলও ডেটল দিয়ে, নয়তো যে ঘরে আছে ডেটলের। মানে পরিবারের সদস্যদের কবর জিয়ারত ও দোয়া করেন স্বজনেরা। পরে মসজিদে মিলাদ হয়। সেই সময় শেখ আবু নাসের এবং বেগম রাজিয়া নাসেরের ছেলে সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল এবং বিসিবি পরিচালক শেখ সোহেল সহ পরিবারের সদস্যরা এবং স্বজনরা ছিলেন। দেশে তৈরি উন্নত মানের ইনসুলিন বিনামূল্যে শিশুদের জন্য সরবরাহের উদ্যোগ নিচ্ছে সরকার। বিশ্ব ডায়াবেটিস দিবসে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা উদ্বোধন করে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান জানিয়েছেন, 2030 সাল নাগাদ বিশ্বে ডায়াবেটিস মহামারী আকার নিতে পারে। আর সেই সময় রোগীর সংখ্যা বিবেচনায় বাংলাদেশের অবস্থান হবে 7ম। রাজধানীতে মহাখালীতে ঔষধ প্রশাসন অধিদপ্তর এবং নভো নর্ডিস্কের এই আয়োজনে ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আজিউল্লাহ, আয়ুব হোসেন, নভো নর্ডিক্স বাংলাদেশের পরিচালক তানভীর সজীব এবং অন্যরা। বাংলা লোকসঙ্গীতকে সমৃদ্ধ করার উদ্দেশ্যে লোক গবেষক ও লেখক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সংগ্রহ ও সম্পাদনা করা নেত্রকোনার বাউলা গান গ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে। বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিষয়ক হলে মোড়ক উন্মোচন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ নুরুল হুদা। বইটিতে নেত্রকোনার 55 জন বাউলের 2000 গানের সংকলনের পাশাপাশি বাউলদের সংক্ষিপ্ত জীবনী রয়েছে। তিস্তা চুক্তি বাস্তবায়ন জটিল প্রক্রিয়া বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। রংপুর সিটি কর্পোরেশনের লাইফ সাপোর্টে অ্যাম্বুলেন্স প্রদান অনুষ্ঠানে তিনি বলেছেন, ভারতের জনগণের চাহিদা, প্রত্যাশা এবং পানি প্রাপ্তির সাপেক্ষে তিস্তা চুক্তি বাস্তবায়নে ভারত সরকারের আপত্তি নেই। এই সময় রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, ভারতের সহকারী হাইকমিশনার সঞ্জীব ভাট্টি সহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন। আবারও অশোক লেল্যান্ড ইফাদত বিরতি। ফিরে এসে যা দেখবেন। বিশ্বকাপ